সো ফ্যামিলি জাতিসংঘের তাহলে কি বলা হয়, ইউনাইটেড নেশনস অফ ফ্যামিলি বলা হয় তাহলে অর্থনৈতিক আর সামাজিক পরিষদকে। এরপরে যে পরিষদটা আছে সেটা হচ্ছে ওসি পরিষদ। বর্তমানে যদিও এটার আর অস্তিত্ব নাই, কারণ ওসি পরিষদের যে কাজ ছিল সেটা আর পৃথিবীতে এখন আর বিরাজমান নাই, যার কারণে এই পরিষদকে এখন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বা এটার আসলে কাজ নাই। ইন ফিউচারে যদি এমন কিছু আসছে তাহলে তখন এই কাজটা করা হবে। তো দেখি ওসি পরিষদটা কি। ওসি পরিষদ গঠন করা হয়েছিল 1945 সালেই। আর এর মূল কাজটা কি ছিল একটু দেখেন। এর মূল কাজটা ছিল হচ্ছে উপনিবেশের অধীনে দেশ বা অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যের অন্তর্ভুক্ত করা। মূল কাজটা কি ছিল একটু ভালো করে লক্ষ্য করেন, কি ছিল এটা। একটা উপনিবেশ, উপনিবেশের অধীনে দেশ বা অঞ্চলগুলা, ওয়ান্স আপন এ টাইম আমাদের ভারতবর্ষ যেমন আছে ইউরোপীয়রা শাসন করে গেছে, ঠিক একইভাবে আফ্রিকাকেও কিন্তু ইউরোপরা শাসন করছে। সো এইগুলা ছিল হচ্ছে উপনিবেশের অঞ্চল। এই উপনিবেশের যে অধীনে যে দেশগুলা বা অঞ্চলগুলা ছিল, এইগুলাকে স্বাধীন করে সেইগুলাকে জাতিসংঘের অন্তর্ভুক্তই ছিল ওসি পরিষদের কাজ। বাট 1939 সালে পালাওয়ের স্বাধীনতার পর, পালাও আগে হচ্ছে উপনিবেশ ছিল, পালাওয়ের স্বাধীনতার পর ওসি পরিষদ আছে স্বাধীন দেশে পরিণত হওয়ায় এখন আর ওসি পরিষদের তেমন কোনো কাজ নাই। 1954 সাল হতে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী রাষ্ট্র এই পরিষদের সদস্য। ওসি পরিষদকে অর্থাৎ ওই একটা অঞ্চলকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, তাদেরকে কিভাবে স্বাধীন করে জাতিসংঘের সদস্য করা হবে, এই পাঁচটা কাজটা নিয়ন্ত্রণই করতে হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি সদস্যর মাধ্যমে সমন্বয়ে গঠিত একটা পরিষদ, যার নাম ছিল আছে ওসি পরিষদ। কিন্তু ওসি পরিষদের কার্যক্রম বর্তমানে স্থগিত আছে কত সাল থেকে? 1994 সাল থেকে। সো এর মূল কাজটা এবং কত সালে স্টপ হয়েছে এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবেন। এরপর আছে আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত মানে সবাই চাইলেই তো ভারত এসে আমাদেরকে উড়াই দিতে পারে না, বা মায়ানমার এসে আমাদের উড়াই দিতে পারে না। সবকিছু তো একটা নিয়ম আছে বা ল আছে। তো সেই ল অনুযায়ী যে ইটা আছে, বিচারালয়টা আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। এই সংস্থার বিচারক আছে 15 জন। এই 15 জন সাধারণত 9 বছরের জন্য এই আদালতের বিচারকগণ নিযুক্ত হয়ে থাকেন। আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হয়েছে 3 বছরের জন্য। 3 বছর পর পর আন্তর্জাতিক আদালতের চেয়ারম্যানের পদ আছে পরিবর্তন হয়ে থাকে। সদর দপ্তরটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। এটা মনে রাখতে হবে, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। প্রশ্নটা মনে রাখবেন, কারণ এই জিনিসটা কিন্তু আমরা বারবার ভুল করি। হেগ শহর কিন্তু আবার নেদারল্যান্ডের আছে রাজধানী না, এটা আবার ভুলে গেলে হবে না। সো তাহলে হেগ শহরে হচ্ছে সদর দপ্তরটা অবস্থিত। এরপর হচ্ছে জাতিসংঘের সচিবালয়, অর্থাৎ যেখান থেকে জাতিসংঘ তাদের কার্যক্রম গুলো নিয়ন্ত্রণ করে থাকে। জাতিসংঘের সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে জাতিসংঘের সচিবালয়। এর সদর দপ্তর আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তরটা নিউ ইয়র্ক শহরে অবস্থিত। নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্যের ভোটে জাতিসংঘের সচিবালয়ের প্রধান মহাসচিবকে 5 বছরের জন্য নিযুক্ত করা হয়। জাতিসংঘের মহাসচিব হইতে হলে মানে ওইখানে যেটা হবে যে জাতিসংঘের যে 193টি দেশ আছে, এর 2/3 মানুষের আছে ভোট দিতে হবে যে আমি ওই ব্যক্তিকে চাই বা আমরা ওর নাকে চাই। তাইলে তখন হচ্ছে সে জাতিসংঘের সচিব হতে পারবে, মানে মহাসচিব। তাহলে জাতিসংঘের যে সচিবালয় তার প্রধান হচ্ছে মহাসচিব, এটা মনে রাখতে হবে। তার প্রধানের পদ হচ্ছে মহাসচিব, তিনি 5 বছরের জন্য নিযুক্ত হন। জাতিসংঘের সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক কাজ করে থাকে। এশিয়ার 2 জন মহাসচিব এখনো পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন। একজন হচ্ছে মিয়ানমারে উ হান্ট, আর একজন হচ্ছে দক্ষিণ কোরিয়ার বান কি মুন। মিয়ানমারে উ হান্ট আর দক্ষিণ কোরিয়ার বান কি মুন, এই দুইজন হচ্ছে এশিয়া থেকে জাতিসংঘের মহাসচিব ছিলেন। জাতিসংঘের নবম এবং বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস, যিনি হচ্ছে নাগরিক হচ্ছেন পর্তুগালের নাগরিক। অ্যান্টোনিও গুতেরেস হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব। নামটা মনে রাখবেন, কারণ এটা আসবে, এটা পরীক্ষায় থাকে, বিভিন্ন পরীক্ষা আসে, নার্সিং এন্ড মিশন টেস্টেও কিন্তু এটা আসছে। এখন আমরা যেটা দেখবো যে জাতিসংঘের যে মহাসচিব গুলো আছে তাদের যে তালিকাগুলা বা তাদের কিছু বিশেষ বিশেষ তথ্য, এটা কি কি আছে একটু দেখি। সর্বপ্রথম ছিলেন হচ্ছে ট্রিক ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম ট্রিক ভ্যালি। তিনি 1946 থেকে 1952 সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন। তিনি ছিলেন হচ্ছে নরওয়ের অধিবাসী।
তার একটা বিশেষ ইনফরমেশন হচ্ছে 1952 সালে তিনি পদত্যাগ করেছিলেন, অর্থাৎ জাতিসংঘের যে পদ আছে সেখান থেকে তিনি পদত্যাগ করছিলেন টিগ ভ্যালি। দ্বিতীয় ইম্পর্টেন্ট জায়গাটা আছে, দ্বিতীয় লোকটার নাম আছে ট্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। 1953 থেকে 1961 সাল পর্যন্ত তিনি জাতিসংঘের কার্যক্রম পরিচালনা করেছিলেন। তিনি 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান এবং 1961 সালে শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়। সাধারণত এই মরণোত্তর নোবেল পুরস্কার খুব কম মানুষকে দেওয়া হয়, তো এরকম খুব কম মানুষ পেয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন এই ট্যাগ হ্যামারশোল্ড, যিনি বিমানের দুর্ঘটনায় মারা গেছিলেন 1961 সালে এবং তারপরে কালে তাকে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তৃতীয় যিনি দায়িত্ব পান তিনি হচ্ছে উ হান্ট, অধিবাসী ছিলেন মায়ানমারের এবং তিনি মেয়াদকাল 1962-61 সাল থেকে 1971 সাল পর্যন্ত জাতিসংঘে তিনি কার্যক্রম পরিচালনা করেছেন বা মহাসচিব ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব ছিলেন এই উ হান্ট, এবং তিনি কিন্তু আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি এমন ছিলেন না। তারপরে দ্বিতীয়ত যেটা আছে কুট ওয়াল্ড হেইম, ইনি ছিলেন অস্ট্রিয়ার অধিবাসী। তিনি 1972 থেকে 1981 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি 1946 সালে 1986 সালে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। জাতিসংঘের মহাসচিব হওয়ার পর তিনি যখন শেষ করে তার কার্যক্রম, পরবর্তীকালে তিনি 1986 সালে অস্ট্রিয়া দেশেরই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এই কুট ওয়াল্ড হেইম। এরপর যিনি আছেন তিনি 5 নম্বরে আছে ভ্যাজিয়ার পেরেস দা কুয়েলার। এই ব্যক্তিটা ছিলেন পেরুর অধিবাসী এবং তিনি দায়িত্ব পালন করেছেন 1982 থেকে 1991 সাল পর্যন্ত। সাধারণত জাতিসংঘের মহাসচিব 5 বছর পর পর চেঞ্জ হয়। এখন 5 বছর 10 বছর থাকার পরে তৃতীয়বার আর কেউ সাধারণত থাকে না। তিনি 2000 সালে পেরুর প্রধানমন্ত্রী নির্বাচিত হন, অর্থাৎ জাতিসংঘের মহাসচিব হওয়ার পরে সেটা ছেড়ে দিয়ে তারপরে পেরুর প্রধানমন্ত্রী হয়েছিলেন 2000 সালে। 6 নম্বর বুটোস ঘালি। এই ব্যক্তিটা ছিলেন মিশরের অধিবাসী এবং তিনি 1992 থেকে 1996 সাল পর্যন্ত জাতিসংঘের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত। এই যে ব্রুটোস ঘালি মিশরের, এই ব্যক্তি ছিলেন আফ্রিকা থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। 7 নম্বরে আছে কফি আনান। কফি আনান ছিলেন ঘানার অধিবাসী এবং তিনি 1997 থেকে 2006 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি 2001 সালে নোবেল শান্তি পুরস্কার পান। তাহলে নোবেল শান্তি পুরস্কার কিন্তু দুইজন পাইছেন, একজন কফি আনান আর একজন এই যে ট্যাগার হ্যামারশোল্ড। এই দুইজন ব্যক্তি নোবেল পুরস্কার পাইছেন, মানে মহাসচিব হওয়ার পরে এই দুইজন ব্যক্তি কিন্তু নোবেল পুরস্কার পাইছেন। এরপর বান কি মুন, ইনি দ্বিতীয় এশিয়ান, দক্ষিণ কোরিয়ার অধিবাসী ছিলেন এবং তিনি 2007 থেকে 2016 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত সর্বশেষ মহাসচিব এবং বর্তমানে যিনি আছেন তিনি অ্যান্টোনিও গুতেরেস। পর্তুগালের 2017 থেকে বর্তমান পর্যন্ত আছেন 2017 সাল থেকে এখনো পর্যন্ত আছেন। তিনি হলেন জাতিসংঘের বর্তমান মহাসচিব এবং ইনি কিন্তু পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। যিনি মহাসচিব হওয়ার আগে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, তাকে কিন্তু বলা হয় পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। তাহলে জাতিসংঘে কিন্তু নোবেল পুরস্কার দুইজন পাইছে, এটা কিন্তু আসলে এখানে লেখা নাই, বাট এখানে কিন্তু মনে রাখতে হবে কফি আনান এবং সেই সঙ্গে সঙ্গে ট্যাগ হ্যামারশোল্ড, এই দুইজন ব্যক্তি জাতিসংঘের মহাসচিব হিসেবে নোবেল পুরস্কার পাইছেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপর জাতিসংঘের নতুন মহাসচিব কি হয়েছে একটু দেখি। জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই বিশ্ব সংস্থার নতুন মহাসচিব নির্বাচিত হন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুতেরেস। এটা মনে রাখেন। জাতিসংঘের বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী, তো বাংলাদেশ কিন্তু শান্তি মিশন বলে থাকে। শান্তি মিশনে কিন্তু জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ বর্তমানে প্রথম, দ্বিতীয় পাকিস্তান। তো বাংলাদেশ প্রথম শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয়েছিল জাতিসংঘের প্রথম শুরু হয়েছিল 1948 সাল থেকে ফিলিস্তিনের মাধ্যমে। ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ তাদের বাহিনী পাঠাইছিল। বাংলাদেশ জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন সেখানে অংশগ্রহণ করেছে 1988 সালে, এটা মনে রাখতে হবে। প্রশ্ন এটা আসবে যে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ শুরু করে কত সাল থেকে? 1988 সাল থেকে। ইরাক আর ইরান মিশনের মাধ্যমে শান্তিরক্ষা মিশনে সর্বপ্রথম বাংলাদেশ
কার্যক্রম শুরু করে। আর বর্তমানে যে জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে প্রথম, আর দ্বিতীয় দেশটার নাম হচ্ছে, দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তান। এটা মনে রাখেন, বাংলাদেশ কিন্তু বর্তমানে প্রথম আছে। সো এইটা কিন্তু এই কারণেই আসবে যে প্রথম কোন দেশ, বাংলাদেশ। ওকে, এরপরে যেটা আছে যে জাতিসংঘের সাথে বাংলাদেশের একটা লিঙ্ক আপ বা সদস্য যে সবকিছু আছে সব মিলাই কি কি আছে একটু দেখি। তো সর্বপ্রথম আছে 8 আগস্ট 1972 সালে বাংলাদেশ সদস্য পদ লাভের জন্য আবেদন করে। তো সর্বপ্রথম যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে 16 ডিসেম্বর, তো তারই ধারাবাহিকতায় 1972 সালে 8 আগস্ট বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার জন্য একটা আবেদন দেয় যে আমি আপনার সংগঠনের সদস্য হতে চাই। কিন্তু 10 আগস্ট যখন বাংলাদেশের এই আবেদনটা আসলে সাধারণ পরিষদে, নিরাপত্তা পরিষদে ওঠে, তখন 10 আগস্ট 1972 সালে চীন, কোন দেশ, চীন ভেটো দিছিল এবং তা বাতিল করে দেয়। কারণ ভেটো দিলে তখন আর কিছু সম্ভব না, ভেটো দিয়ে সেটা বাতিল করে দেয়। পরবর্তীকালে 17 সেপ্টেম্বর 1974 সালে, মনে রাখতে হবে সালটা, 17 সেপ্টেম্বর 1974 সালে 136তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছিল। এবং বাংলাদেশের সাথে গ্রানাডা এবং গিনি বিসাউ, এই দুইটা দেশও জাতিসংঘের সদস্য হয়। গ্রানাডা এবং গিনি বিসাউ এই দুইটা দেশও জাতিসংঘের সদস্য ছিল বাংলাদেশের সঙ্গে। 25 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশন ছিল, সেইখানে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিছিলেন। সো এই প্রশ্নটাও আসে যে জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় ভাষণ দিছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত তারিখে? 25 সেপ্টেম্বর 1974 সালে। 1946 সালের 41তম অধিবেশনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন। তো সাধারণ পরিষদের এই যে সভাপতিত্ব, এটা সাধারণত প্রথমে একেবারে অধিবেশনের প্রথমে নির্বাচিত করে দেওয়া হয়। তো বাংলাদেশ থেকে কিন্তু একজন ব্যক্তি এই সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন 1986 সালে। এরপর আছে বাংলাদেশ জাতিসংঘের বাজেটের চাঁদা দেয় 0.01%। টগো, কেপ ভার্দে, নাউরু প্রজাতন্ত্র এরা চাঁদা দেয় না। কয়েকটা দেশ আছে চাঁদা দেয় না, এর মধ্যে রয়েছে টোগো, কেপ ভার্দে এবং নাউরু প্রজাতন্ত্র। নাউরু প্রজাতন্ত্র, এই তিনটা দেশ জাতিসংঘে কোনো ধরনের কোনো চাঁদা বা টাকা পয়সা দেয় না। সো তারপরেও কিন্তু তারা সদস্য। এবার জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি বা জাতিসংঘ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করছে, সেই কর্মসূচিগুলা। তো সর্বপ্রথম আছে এসডিজিএস যে কর্মসূচি আছে, যেটাকে বলে, এই যে অ্যাব্রিভিয়েশনটা কিন্তু লাগবে কারণ এটা পরীক্ষা আসছে, নার্সিং অ্যাডমিশন টেস্টে, নেটে আসছে, এটা নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা মনে রাখতে হবে। তো এসডিজির যে বিষয়গুলো ছিল এর মধ্যে কি কি আছে একটু লক্ষ্য করি। সর্বপ্রথম আছে এর মেয়াদকাল। এর মেয়াদকাল হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত, অর্থাৎ 15 বছর মেয়াদী একটা পরিকল্পনা। 15 বছর মেয়াদী একটা পরিকল্পনা নিছে জাতিসংঘ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিছে। এর মেয়াদকাল হচ্ছে 15 বছর, লক্ষ্যমাত্রা আছে 17টি, সূচক আছে 47টি, সহযোগী লক্ষ্য আছে 169টি, 17টি প্রস্তাবের অধিকাংশই ছিল বাংলাদেশের। এই যে 17টা যে প্রস্তাবটা নিছে মানে দিছে আর কি, তার অধিকাংশ প্রস্তাবনাই দিছে আছে বাংলাদেশ, যে আপনারা এসডিজি একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং এর প্রস্তাব, অধিকাংশ প্রস্তাব হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশের মোট 19টি প্রস্তাব করে, যার মধ্যে 15টি গৃহীত হয়। 19টি মানে বলছিল যে ঠিক আছে আমরা আগামী 15 বছরের জন্য যে একটা পরিকল্পনা গ্রহণ করব, তো আপনারা সদস্য দেশগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের প্ল্যান দিন যে কি কি দেওয়া যায়। তো বাংলাদেশ 19টা প্রস্তাব দেয়, এই 17টার মধ্যে বাংলাদেশের তা গ্রহণ করছিল হচ্ছে 15টি, বাকি 2টা হচ্ছে বাইরের বিভিন্ন দেশ থেকে নিচে। তো এখন আমরা একটু দেখি যে লক্ষ্যমাত্রা গুলো আসলে কি কি আছে। সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন, যে দারিদ্র্যের হারটা যত আছে সেটা থেকে কমাইতে হবে। ক্ষুধা মুক্তি, অর্থাৎ খাবার দাবার নিয়ে যে সমস্যা আর কি, অর্থাৎ মানুষজন যে খাওয়া দাওয়া করতে পারে এই কাজটা যেন হয়, মানে দারিদ্র্যের কারণে না খেয়ে যেন না থাকতে হয়, ক্ষুধা মুক্তি। সুস্বাস্থ্য, স্বাস্থ্যের উন্নতি করতে হবে। মানসম্মত এবং একীভূত শিক্ষা, শিক্ষার মানকে আরো বাড়াইতে হবে। জেন্ডার সমতা, জেন্ডার ডিসক্রিমিনেশন, নারী পুরুষের বৈষম্য, এটা আছে নিরসন করতে হবে। বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন, অর্থাৎ পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে হবে। ব্যয়সাধ্য ও টেকসই জ্বালানি,
ব্যয়সাধ্য মানে আছে ব্যয় যাতে কম হয় এবং টেকসই, এটা দীর্ঘমেয়াদী হয় এরকম জ্বালানি ব্যবহার করতে হবে। সবার জন্য ভালো কর্মসংস্থানকে আরো উন্নত করতে হবে। এরপরে ছিল আছে 9 নম্বরে উদ্ভাবন এবং উন্নত অবকাঠামো, বৈষম্য হ্রাসকরণ, টেকসই শহর সম্প্রদায়, দায়িত্বশীল ব্যবহার, জলবায়ুর পরিবর্তনের প্রতিরোধ, সমুদ্রের সুরক্ষা, ভূমির সুরক্ষা, শান্তি ও ন্যায় বিচার, লক্ষ্য অর্জনের জন্য অংশীদারিত্ব। আসলে এই পয়েন্টগুলো আপনাকে এত বেশি মুখস্থ করতে হবে না, জাস্ট আপনি চোখের দেখা একটু দেখে যাবেন। এমনিতে মুখস্থ করার কিচ্ছু নাই, এটা থেকে খুব বেশি কিছু আসবে না। যা আসার একেবারে ফ্রন্ট পেজ থেকে আসবে। যে লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 17টি, সূচক ছিল 47, সহযোগী লক্ষ্য 169, আর 17টি প্রস্তাবের 15টি দিছে বাংলাদেশ। মেয়াদকাল 15 বছর, 2016 থেকে 2030। এই কয়েকটা প্রশ্নই আসবে। আরেকটা আমাদের লক্ষ্যমাত্রা আছে এসডিজি লক্ষ্যমাত্রা নেওয়ার আগে আরেকটা লক্ষ্যমাত্রা ছিল, অর্থাৎ 2016 সালের আগে যে লক্ষ্যমাত্রাটা ছিল সেটা হচ্ছে এমডিজিএস লক্ষ্যমাত্রা, যেটা কি বলা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এটা আছে এসডিজি নেওয়ার আগের লক্ষ্যমাত্রা ছিল। তো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটার মেয়াদকাল ছিল হচ্ছে 15 বছর, 2000 থেকে 2015 সাল পর্যন্ত, এবং এর লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 8টি। এসডিজির লক্ষ্যমাত্রা যেমন হচ্ছে 17টি, এমডিজি এর লক্ষ্যমাত্রা ছিল কিন্তু 8টি। এটা মনে রাখবেন, আর অ্যাব্রিভিয়েশন কিন্তু অবশ্যই লাগবে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এরপর আছে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন। তো জাতিসংঘের বেশ কিছু অঙ্গ সংগঠন আছে, এখন আমাদের সেই অঙ্গ সংগঠনগুলো সম্পর্কে একটু জানতে হবে যে আসলে কোন কোন অঙ্গ সংগঠনগুলো আছে। তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ হচ্ছে জাতিসংঘ শিশু শিক্ষা তহবিল, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, যেটাকে বলে চিলড্রেন্স ফান্ড, ইউনিসেফ। তো এর সদর দপ্তরটা অবস্থিত আছে নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের যে রাজধানী আছে নিউ ইয়র্ক, সেইখানে অবস্থিত। রাজধানী না, যুক্তরাষ্ট্রের একটা শহর, নিউ ইয়র্কে অবস্থিত। এটাই নিউ ইয়র্কটা কিন্তু বিশ্বের সব থেকে বড় শহর। বড় শহর হচ্ছে নিউ ইয়র্ক, আর আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। ইউনিসেফ শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন 1965 সালে। শান্তিতে নোবেল পুরস্কার বেশ কয়েকটা সংগঠন পাইছে, তার মধ্যে কিন্তু ইউনিসেফ একবার পেয়েছে 1965 সালে। এখান থেকে পড়তে হবে সদর দপ্তরটা এবং পূর্ণরূপ, এইগুলো একটু মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে আছে জাতিসংঘে ইউএনডিপি, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালে। এটা সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটাও নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে এর সদর দপ্তরটা অবস্থিত। এরপর আছে ইউএনএইচসিআর, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক কমিশন। অর্থাৎ যে দেশের আসলে মানুষজনের যখন আছে বসবাসের আসলে জায়গা না থাকে বা জমি না থাকে, তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা বা তাদের বিভিন্ন ডেভেলপমেন্ট করার কাজটা করে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 14 ডিসেম্বর 1950 সালে। ডিসেম্বর দরকার নাই, 1950 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটা সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়, এটা মনে রাখতে হবে। এবং এই যে সংগঠনটা, এই যে রিফিউজি ইউএনএইচসিআর, এটা শান্তিতে নোবেল পুরস্কার পাইছে কিন্তু একবার না, দুইবার। 1954 সালে একবার পাইছে, 1981 সালে আবারও তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সো মনে রাখতে হবে সদর দপ্তরটা জেনেভা, সুইজারল্যান্ডে। এটা নোবেল পুরস্কার পাইছে দুইবার, 1954 সালে একবার পাইছে, 1981 সালে কিন্তু আরো একবার পাইছে। এরপরে আছে ইউএনসিটিএডি, অর্থাৎ জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্যিক কর্মসূচি। কি কি আছে একটু পূর্ণরূপটা একটু দেখি, অ্যাব্রিভিয়েশনটা একটু দেখি। ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে প্রতিষ্ঠা হয়েছে 1964 সালে, এবং এটারও সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। সদর দপ্তরটা মনে রাখতে হবে, জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এরপর আছে ইউএনইপি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। এটার সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়া। অ্যাকচুয়ালি দেখবেন আপনারা যত সদর দপ্তর আছে সব মোটামুটি দেখবেন আছে জেনেভা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন জেনেভা, কিছু পাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন আছে নিউ ইয়র্ক। এই দুইটা শহরে বেশি পাবেন। এর পাশাপাশি কিছু পাবেন রোম, কিছু পাবেন প্যারিসে, এরকম আর কি, আর কিছু পাবেন লন্ডনে। এর মধ্যে সীমাবদ্ধ। বাট
এই একটা যে সংগঠন আছে ইউএনইপি, অর্থাৎ জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটার কিন্তু সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়া। তো যেহেতু এটা একটু ব্যতিক্রম ধর্মী বা আমাদের আসলে জেনারেল যে কনসেপ্ট তার থেকে একটু বাইরে, সো জেনারেল কনসেপ্টের একটু বাইরের জিনিসগুলাই কিন্তু আমাদের সামনে দিয়ে দেয়, এবং আমরা তখন ভাবি এটা তো জীবনও হবে না। এখন জীবনও হবে না ভাইবা যখন আমরা ওইটা টিক দিই, তখন দেখি যে আসলে ওইটাই হয়ে গেছে। সো যার কারণে আসলে এই জিনিসটা মনে রাখবেন যে নাইরোবি কেনিয়াতে অবস্থিত।